অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ জনগণের সামনে তুলে ধরা আহ্বান মির্জা ফখরুলের যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের তাগিদ। ছাত্র জনতা আন্দোলনে হতাহতদের তথ্য চেয়ে হাসপাতাল কবরস্থান কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসকদের চিঠি দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং ইটালি দূতাবাসে জমা দেওয়া পাসপোর্ট ভিসা ফেরতের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বঙ্গভবনে সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া তিনি দেশব্যাপী আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরেন। রাষ্ট্রপতি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। এছাড়া রাষ্ট্রপতি দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষদের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধার কার্যে সেনাবাহিনীর কর্মকাণ্ডের প্রশংসা করেন। অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পূর্ণ করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিস্তারিত মণ্ডলের নামে রিপোর্ট। সকালে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী মহিলা দলের অঙ্গ সংগঠন। এই সময় মির্জা ফখরুল বলেন, যে স্বাধীনতা অর্জন হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জাতীয় মহিলা দল তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই শপথ নিয়েছে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে সেই স্বাধীনতাকে সুসংহত করবার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের মতামতের উপর নির্ভর করে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা তাদের কাছে হস্তান্তর করতে হবে। দেশে খুব শিগগিরই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা জনগণের রায়ের উপরে, মতামতের উপরে শ্রদ্ধার নিদর্শন করে তারা যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব। পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার উপর গুলি, হত্যা, আহত ও নিহতদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের কর্মকর্তারা। জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা এখনও সম্পূর্ণ করেনি সরকার। এই হত্যাকাণ্ডের ঘটনায় আইসিটি দায়ের হওয়ার মামলাগুলোর বিচারে এরই মধ্যে চিফ প্রসিকিউটর সহ কয়েকজন প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে। তথ্যের জন্য সারা দেশের সরকারি, বেসরকারি হাসপাতাল, গোরস্থান এবং সকল জেলা প্রশাসকদের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তদন্ত সংস্থা। ইটালি দূতাবাসে জমা দেওয়া পাসপোর্ট ভিসা সহ ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচি নেন ভিসা প্রত্যাশী প্রার্থীরা। রাজধানী গুলশান বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এই মানববন্ধন করেন তারা। এ সময় তারা পাসপোর্ট সহ ভিসা পেতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা কামনা করেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। গেল বছরের ২৭শে মার্চ ওয়ার্ক পারমিট ভিসার ঘোষণা দেয় ইতালি সরকার, যে তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশি ওয়ার্ক পারমিট ভিসা প্রত্যাশীরা ইতালি দূতাবাসে পাসপোর্ট জমা দেন।
পরবর্তীতে গত বছরের আগস্ট থেকেই ভিসা দেওয়া বন্ধ করে দেয় ইতালি দূতাবাস। ফলে প্রায় ৭০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিসা সহ পাসপোর্ট ফিরে পেতে গুলশান শাহাবুদ্দিন পার্কে মানববন্ধন করেন ভিসা প্রার্থীরা। আমাদের এখন একটাই দাবি, ফেসবুকে ভিসা সহকারে আমাদের পাসপোর্ট ফেরত দিতে হবে, তত দ্রুত ওগুলি 1 মাসের ভিতরে। আমাদের দাবি এখন একটাই, আমাদের পাসপোর্ট ভিসা একসাথে দিতে হবে। আমরা ভিসা সব আমাদের ডেলিভারি চাই। 1 মাসের মধ্যে পাসপোর্ট ফেরত দেওয়ার আবেদন জানিয়ে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা করেন তারা। কারণ আমরা সবাই ভুক্তভোগী আজকে 1 বছরের বেশি, তা আমরা এখন আমাদের মাননীয় উপদেষ্টা ইউনূস স্যারের কাছে আবেদন, উনি যেন আমাদেরকে দ্রুত এই সমস্যার সমাধান করার জন্য ব্যবস্থা করেন। সরকারকে যেন বলে ভিসা সব অতি দ্রুত দিয়ে দেয়, ভাই আমরা অনেক হাজার হাজার লোক ভুক্তভোগী হয়ে রয়েছেন। ইতালির প্রধানমন্ত্রীর কাছে একটাই আমার আবেদন যে আমাদের পাসপোর্ট দ্রুত ফেরত দেয়। আজকে 1 বছর ওয়েট করাইছে, আমাদের ওই ভিসাও ক্যান্সেল হয়ে গেছে, এখন আমরা ভিসা সহ পাসপোর্ট চাই, আর কোনো দাবি নাই। পাসপোর্ট ফেরত না পাওয়ায় অন্য দেশেও আবেদন করতে পারছেন না ভুক্তভোগীরা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকার সাভারে আশুলিয়ায় ফের অস্থিরতার মুখে অন্তত ৭৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে অন্যান্য কারখানায় উৎপাদন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি। বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার সারওয়ার আলম। প্রায় ১০ দিন ধরে শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে আশুলিয়ার পোশাক খাতে অস্থিরতা বিরাজ করছে। বিজিএমইর এই সিদ্ধান্ত অনুযায়ী রবিবার সব পোশাক কারখানা মালিকপক্ষ উপস্থিত থেকে কারখানা খোলা হলেও দুপুরের পর বেড়ে যায় অস্থিরতা। এসব কারখানার মধ্যে প্রায় ৩০টি কারখানার শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়। আলোচনায় কোনো সিদ্ধান্ত পৌঁছাতে না পেরে এসব কারখানা ছুটি ঘোষণা করলে অস্থিরতা ছড়িয়ে পড়ে শিল্পাঞ্চলে। এরই ধারাবাহিকতায় আজ সকালে ৭৯টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চল সাভারে আসলে গত ৪ বছর ধরে বন্ধ থাকা ডিপিজেডের ভেতরে 2টি তৈরি পোশাক কারখানা লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলসের শ্রমিকরা তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন। ডিপিজেডের বেবজার সামনে প্রায় ২,০০০ শ্রমিক এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। শ্রমিক মোহাম্মদ আজাদ জানান, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলসের বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় কারখানা দুটি শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের বেবজার পক্ষ থেকে যে কোনো একটি কারখানা বিক্রি করতে পারলে বিক্রির সেই টাকা দিয়ে সকালে বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। ৬ মাস আগে একটি কারখানা ৮৩ কোটি টাকা বিক্রি হয়েছে, যেখানে শ্রমিকদের পাওনা ৬৬ কোটি টাকা। হইলি আগে শ্রমিকের টাকা এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও বলা হয়েছিল, এখন তারা তালবাহানা করতেছে। ফ্যাক্টরিটার সম্ভবত মূল্য ছিল ৮৩ কোটি টাকা, আর আমরা ওয়ার্কাররা পাবো ৬৬ কোটি টাকা। আমরা চাইতেছি আমাদের এখন যেহেতু ব্যবসার কাছে আমাদের কোম্পানির টাকা আছে, ওই টাকা দিয়ে আমাদের দ্রুত গতিতে আমাদের টাকাগুলো দেওয়া হোক। ৪ বছরে আমরা এ পর্যন্ত কোনো সঠিক ডেট পাইনি যে আমরা কবে টাকাটা আসলে পাবো। আজকে টাকাটা আমাকে ডেটটা দিয়ে দিবে, আমরা টাকাটা পাইলে আমরা নিরিবিলি আমরা চলে যাব। ধীরগতিতে নামছে বন্যার প্রাণী, এতে কিছুতেই কমছে না মানুষের দুর্ভোগ, উল্টো নানা রোগবালাই ভোগান্তিতে যোগ করছে নতুন মাত্রা। লক্ষ্মীপুরের নিচু এলাকাগুলোর কোথাও কোথাও এখনও কোমর পানি, তলিয়ে আছে ঘরবাড়ি সড়ক। ভোগান্তি কমাতে দ্রুত অবৈধ বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নোয়াখালীর ৫ উপজেলার অনেক এলাকায় এখনও বন্যার পানিতে ভাসছে। কুমিল্লার কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছে, ডুবে রয়েছে ফসলের ক্ষেত সড়ক। তবে যেসব এলাকায় পুরোপুরি পানি নেমেছে সেখানকার বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে থেকে বাড়ি ফিরেছেন। নিষ্কাশনের একটা ব্যবস্থা হলো, কিন্তু খালের পানি এখনো সঠিকভাবে নামতে না। আমাদের এলাকায় এখনো পানি কমেনি, পানি এখনো আছে ঘরের মনে করেন যে পাশে এখনো পানি আছে। বন্যার পানি সবকিছু ভাঙে চুরে সবকিছু চলে গেছে। বস্তা বুঝছেন ভাই, আমরা অনেকজন এই যে রাস্তাঘাট এগুলো ঠিক করছি, এই যে বস্তা দিয়ে আমি টেড়ে দিয়ে সুন্দর মতো কনাটনা দিয়ে এটারে রাখছি। বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে, এটি আরও ঘনীভূত হতে পারে। এই অবস্থায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। নিম্নচাপটি আরও
উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত ও আহত হয়েছেন 2 জন। রাতে ধনতলা বিজিবি সীমান্তের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশ করার সময় ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ বাহিনী গুলি চালালে ঘটনাস্থলে শ্রী জয়ন্ত কুমার সিংহ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই ঘটনায় তার সাথে থাকা আরও 2 জন আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গি থানায় অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, কী কারণে তারা ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল তা নিশ্চিত হওয়া যায়নি। চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় খায়রুল ইসলাম নামে আরও একজন মারা গেছেন। তার শরীরে 80% দগ্ধ ছিল। এ নিয়ে এই ঘটনায় 2 জনের মৃত্যু হলো। শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। এর আগে শনিবার রাত 1টার দিকে আহমেদ উল্লাহ নামে একজন মারা যান। এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে আরও 6 জন চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার সীতাকুণ্ডের জাহাজ ভাঙ্গা ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিং কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর দগ্ধ আহত হন 12 জন। ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের নলছিটির আয়োজনে শিক্ষার্থী নিয়ে বিভিন্ন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন তারুণ্যের নলছিটির কনভেনার খালেদ সাইফুল্লাহ। আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আনোয়ার আজিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন চৌধুরী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউর রহমান লেলিন। দেশের বাইরের আরও খবর। নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরিত হয়ে 48 জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। জ্বালানি যে ট্রাকটি বিস্ফোরিত হয়েছে সেটির সঙ্গে আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপরে এটিতে বোমার মতো বিস্ফোরণ ঘটে। নাইজেরিয়া রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, জ্বালানি ট্রাকের সঙ্গে অন্য যে ট্রাকের সংঘর্ষ ঘটে সেটিতে করে গবাদি পশু ও সাধারণ মানুষ পরিবহন করা হচ্ছিল। বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতেও আগুন ধরে যায়। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ জনগণের সামনে তুলে ধরা আহ্বান মির্জা ফখরুলের, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের তাগিদ। ছাত্র জনতা আন্দোলনে হতাহতদের তথ্য চেয়ে হাসপাতাল, কবরস্থান কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসকদের চিঠি দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং ইটালি দূতাবাসে জমা দেওয়া পাসপোর্ট ভিসা ফেরতের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।